আমরা গতকাল এটা করেছিলাম, পোটেনশিয়াল স্টেপ শেষ করেছিলাম। একটু ব্যাকট্র্যাক করে দেখি। এটা হচ্ছে আমার একটা পোটেনশিয়াল স্টেপের গ্রাফ। আমি প্লট করেছি ভি ভার্সেস এক্স। এটা একটা পোটেনশিয়াল স্টেপ। এক্স ইকুয়াল টু 0 তে একটা ডিসকন্টিনিউটি আছে। এক্স ইকুয়াল টু 0 এর বাঁ পাশে আপ টু মাইনাস ইনফিনিটি পোটেনশিয়ালটা 0। So minus infinity থেকে আসছো towards the origin, potential 0, potential 0, আমার কার্সার প্লাস এক্স এর দিকে মুভ করছে, কিন্তু এক্স এখনো নেগেটিভ 0। 0 তে হঠাৎ করে পজিটিভ হয়ে গেল ভি নট। ভি নট একটা ফাইনাইট পজিটিভ সংখ্যা, তারপরে ভি নটই থাকলো আপ টু এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এটা হচ্ছে পোটেনশিয়াল স্টেপ। আর একটা পার্টিকেল বাঁদিক থেকে স্টেপে ইনসিডেন্ট হলো from the left with energy E, and E happens to be less than V naught. তাহলে কি হবে? এটা কেস 2 করছি। কেস 1 আগে করেছিলাম, একই কেস করেছিলাম, একই কেস না, কেস 1 অলমোস্ট সেম, শুধু একমাত্র তফাৎ ছিল E এর মানটা V naught এর চাইতে বেশি ছিল কেস 1। এটা কেস 1। এনার্জির মানটা, যে পার্টিকেলটা বাঁ দিক থেকে এসে এই স্টেপের উপরে ইনসিডেন্ট হলো, সেই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি ই, মানে টোটাল এনার্জি ই ইজ বিগার দেন ভি নট। ই বলতে আমি বোঝাই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। পার্টিকেলটা যখন এই স্টেপ এক্স ইকুয়াল টু 0 এর বাঁ পাশে ছিল, বাঁ পাশে থেকে আস্তে আস্তে ডান দিকে আসছে, তখন পার্টিকেলটা টোটাল এনার্জি ই, পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি তাহলে ইকুয়াল টু ই। তারপরে স্টেপ অতিক্রম করে যদি পার্টিকেলটা ডান দিকে যায়, নাও যেতে পারে, পার্টিকেলটা এখানে এসে রিফ্লেক্ট করতে পারে। যদি পার্টিকেলটা ডান দিকে যায়, এক্স ইকুয়াল টু 0 ডান দিকে যায়, যেতে পারবে। পজিটিভ এক্স কিন্তু ফরবিডেন রিজিয়ন নয়, ওটা অ্যাক্সেসেবল রিজিয়ন। যদি ডান দিকে যায় তখন ওটার কাইনেটিক এনার্জি কমে যাবে। টোটাল এনার্জি ই কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, টোটাল এনার্জির মধ্যে ভি নট হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, ভি নট হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে ই এবং ভি নট এর মধ্যে যে তফাৎটা হলো, সেটাই হবে কাইনেটিক এনার্জি। ওকে, এখানে ব্যাপারটা কি হয়েছে, একটা স্টেপ হলো, পোটেনশিয়ালটা হঠাৎ করে রাইজ করলো, তারপরে কাইনেটিক এনার্জি কমে গেল, টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকলো। তার মানে পার্টিকেলটা যখন স্টেপটা অতিক্রম করছিল, তখন পার্টিকেলের উপর একটা নেগেটিভ ওয়ার্ক হয়েছে, নেগেটিভ ওয়ার্ক, পার্টিকেলটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল স্টেপে, এখানে এক্স ইকুয়াল টু 0 তে এসে। ওকে, ফোর্সটা ছিল পার্টিকেলটা যেদিকে মোশন ডান দিকে তার বিপরীতে, ওই ফোর্সের ফলে একটা নেগেটিভ ওয়ার্ক হয়েছে, পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কমে গেছে, পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি বেড়ে ভি নট হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি কমে ই মাইনাস ভি নট হয়েছে, টোটাল এনার্জি ই কনস্ট্যান্ট আছে। এখানে একটা ফোর্স এক্সার্টেড হয়েছিল পার্টিকেলটার উপরে বাঁ দিকে, পার্টিকেল আসছে ডান দিক থেকে, বাঁ দিকে হলে একটা ফোর্স অ্যাপ্লাই, এবং ফোর্সটা খুব অল্প জায়গা জুড়ে অ্যাপ্লাইড হয়েছিল। একবারে আমি ধরে নিচ্ছি যে ফোর্স একেবারে এত এত অল্প জায়গাতে ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছিল যে ওই জায়গাটার উইডথটা শূন্য, এই জন্য অ্যাব্রাপ্ট রাইজ হয়েছে। নাথিং ক্যান রাইজ অ্যাব্রাপ্ট। শোনা যাচ্ছে না? স্যার আমি তো শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। ও, তাহলে সবাই শুনতে পাচ্ছে কিনা? সবাই শুনতে পাচ্ছে। তুমি শুনতে পেলে তো অন্য সবাই পাবে না, পাওয়া উচিত অ্যাটলিস্ট। জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ারিং ইজ পজ। কেন পজ? তাহলে এটা চালু করবো কিভাবে? স্টপ শেয়ার, আবার চালু করে এভাবে শেয়ার স্ক্রিন। মেবি মনে হয় স্যার ওনার আর কি সমস্যা, নেটের সমস্যা হতে পারে, হতে পারে। তুমি শুনতে পেলে তো অন্যদের
শুনতে পাবেন। আমার এন্ডে তাহলে সমস্যা নেই, আমার এন্ডে যে ইন্টারনেট খুব ভালো সেটা বলছি না, আমার মাঝে মধ্যে এন্ডে ডিস্টার্ব করে। মাঝে মধ্যে ডিস্টার্ব করে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এই যে বলি যে স্টেপ হলো, এটা মানে কি? এই মানিটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের, ব্যাপারটা হচ্ছে ফিজিক্যালি কি হয়েছে। আমি একটু আমার ইয়েতে যাই। এটা এই করি আর কি, একটা ওইখানে স্টেপ যখন বানাই তখন করি কি, একটা এই দেই, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ডেল্টা এক্স। এই দূরত্ব, এখানে দুটো মেটাল প্লেট আছে, দুটো মেটাল প্লেট আছে। এই দুটো মেটাল প্লেটের ভেতরে পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করি। পোটেনশিয়াল ডিফারেন্স এমন হবে যে, ধরো ইলেকট্রন যদি আসে, আমার যে পার্টিকেলটা আসবে ধরো এটা ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ। ইলেকট্রনটা যখন ইলেকট্রনটা আসছে, এই এখানে ছিদ্র ছিদ্র করা আছে, এখানে সব ছিদ্র করা আছে, দুটো মেটাল প্লেটেই মেশ, মেশের মতো জালি। এটা প্লেট বলা চলে না, মেটাল মেশ, জালি জালি। তাহলে ইলেকট্রন আসতে পারে, এই প্লেট ভেদ, দুটো প্লেট ভেদ করে ডানে যেতে পারে। ওকে, অবশ্য কিছু ইলেকট্রন ওই তারে আটকাও ঠিক। আমি হাজারের ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন পাঠাবো, তার মধ্যে একটা ইলেকট্রন দেখছি আর কি। যখন এটার ভিতরে ঢুকবে, আমি স্টেপ, পোটেনশিয়াল স্টেপ করতে চাই, আমি ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসছে। এই কাইনেটিক এনার্জিটাই কিন্তু টোটাল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল শূন্য। ওকে, আমি চাই যে ইলেকট্রনটা যখন ওই দুটো প্লেটের ওই ডেল্টা এক্স এর ভিতরে ঢুকে যাবে, তখন ইলেকট্রনটার উপরে ফোর্স উল্টো দিকে থাকবে, এফ থাকবে উল্টো দিকে। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকতে হবে? বিপরীত দিক। ইলেকট্রিক ফিল্ড বিপরীত দিকে ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে। তাহলে এটাকে পজিটিভ পোটেনশিয়াল রাখবো, এটাকে নেগেটিভ পোটেনশিয়াল রাখবো, খুব হাই পোটেনশিয়াল থাকবে। ইলেকট্রন এখানে ঢুকে গেল, তারপর ইলেকট্রনের উপর একটা ফোর্স আছে এই দিকে, বাঁ দিকে। কাইনেটিক এনার্জি থাকার কারণে ইলেকট্রনটা বাঁ দিক থেকে ডান দিকে ঢুকে গেল, বাঁয়ের প্লেট থেকে ডান দিকের প্লেটে চললো, ডান দিকের প্লেট, এবং ডান দিকের প্লেট থেকে বের হয়ে গেল, বের হয়ে গেল, এখন আর ফোর্স নেই। এই যে দুটো প্লেটের ভিতর দিয়ে যখন ইলেকট্রনটা যাচ্ছিল, বাঁ দিকের প্লেট, দিকের প্লেটের বাঁ দিকের জালি থেকে ডান দিকের জালিতে গেল, তখন ইলেকট্রনটার উপরে কি পরিমাণ নেগেটিভ কাজ করা হয়েছে? নেগেটিভ কাজের পরিমাণ হলো টাইমস ডেল্টা এক্স। আর মাইনাস এফ কত? এফ কত? এফ হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রিক ফিল্ড টাইমস, এটা হচ্ছে এফ। ওকে, এটা হলো, এটা নেগেটিভ কাজ করা হলো। তাহলে নেগেটিভ কাজ করার ফলে কাইনেটিক এনার্জি কতটুকু কমলো? কাইনেটিক এনার্জি কমতি হলো ইলেকট্রনের চার্জ, ডেল্টা এক্স। এটাই হলো পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি। তাহলে এটাই হবে ভি নট। ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি হলো এটা। বৃদ্ধিটা একবারে একটা জায়গা জুড়ে, 0 থেকে ডেল্টা এক্স এর মধ্যে বৃদ্ধিটা হয়েছে। আমি যদি পোটেনশিয়ালটা আঁকি অ্যাজ এ ফাংশন অফ এক্স, এটা হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0, এইখানে আপ টু হিয়ার ডেল্টা এক্স, এই আসছিল কি বলে, এই এনার্জি নিয়ে আসছিল। আর ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে। ইয়ে করি জাস্ট, এটা আবার পাত্তার জন্য ওই পাত্তায় যাই। V versus X, 0,
এইটুক আপ টু হিয়ার ইজ ডেল্টা এক্স। ডেল্টা এক্স অনেক ক্ষুদ্র। এটা হচ্ছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট। এখানে কাইনেটিক এনার্জি ছিল এইটুক, এখানে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমে যাবে ভেতরে এসে, টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কিভাবে গেল? জাস্ট ভিটা আঁকো। পোটেনশিয়াল এনার্জি 0 0, এখানে 0। তারপরে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, রাইট? নেগেটিভ কাজ হচ্ছে, যতই বেশি নেগেটিভ কাজ এনার্জি বাড়বে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি বাড়বে, ভি নট। এটুকু হচ্ছে ভি নট। ভি নটের মানটা তো একটু আগে বললাম, ভি নটের মান হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ, ডেল্টা এক্স। তারপরে পোটেনশিয়াল এনার্জি আর বাড়বে না, কনস্ট্যান্ট থাকবে। এটা পোটেনশিয়াল এনার্জি। এখন যদি আমি একই পোটেনশিয়াল এনার্জি স্টেপ, এই ভি নটটা হচ্ছে স্টেপ সাইজ, স্টেপটা একেবারে খাড়া না, এই যে পোটেনশিয়াল রাইজটা হয়েছে ওভার এ ডিস্টেন্স ডেল্টা এক্স। এখন পোটেনশিয়াল রাইজ হ্যাজ অকার্ড ওভার ডেল্টা এক্স। এখন ডেল্টা এক্স আমি কমিয়ে দেবো, ভি নট কনস্ট্যান্ট রেখে ডেল্টা এক্স কমিয়ে দেবো। আমাকে কি করতে হবে? ইটাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়াতে হবে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়ালে কি হবে? ভি নট কনস্ট্যান্ট রেখে যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়াই, তাহলে ডেল্টা এক্স এর মধ্যেই এই একই ভি নট পরিমাণ পোটেনশিয়াল রাইজ হবে। এভাবে চিন্তা করো, ডেল্টা এক্স টেন্ডস টু 0। হঠাৎ করে তার বলল যে অতি অল্প দূরত্বের মধ্যে পোটেনশিয়াল রাইজ করে গেছে। ইট ইজ অ্যাজ ইফ পোটেনশিয়াল সাডেনলি রাইজ করেছে। কোনো কিছুই খুব অল্প জায়গার মধ্যে পোটেনশিয়াল রাইজ করেছে, এটুকু বলা চলে। সেই অল্প জায়গাটার উইথ, এই অল্প জায়গাটার উইথ নেগলিজিবল। পরের গ্রাফটা যদি আঁকো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং করে দিয়ে এবার যদি ভি ভার্সেস এক্স আঁকো, তুমি দেখবে যে এইবার পোটেনশিয়ালটা অতি জায়গার মধ্যে পোটেনশিয়ালটা রাইজ করেছে। কিন্তু এই জায়গাটা, যেই জায়গা জুড়ে পোটেনশিয়াল রাইজটা হয়েছে, এটা জিরো হবে না, জিরো হওয়াটা আনফিজিক্যাল। আমি বলি যে ডেল্টা এক্স হ্যাজ বিকাম নেগলিজিবল। এত নেগলিজিবল যে আমার এই গ্রাফে ওই ডেল্টা পড়ে না। ডেল্টা এক্স যদি আমার গ্রাফের আটানো না যায়, ডেল্টা এক্স এত ক্ষুদ্র, তাহলে আমার কাছে, আমি যখন গ্রাফ আঁকবো, ডেল্টা এক্স আমার গ্রাফে দেখাতে পারছি না। আমার গ্রাফে যে স্কেল, সেই স্কেলে ডেল্টা এক্স আর দেখানো যাচ্ছে না, ডেল্টা এক্স এত ছোট। তাহলে আমি দেখাবো যে হঠাৎ করে রাইজ করে ভি নট হয়েছে। আসলে ফিজিক্যালি নাথিং ইজ ডিসকন্টিনিউয়াস। আমি যখন ফিজিক্যালি পোটেনশিয়াল ব্যারিয়ারটা সেট আপ করবো বাই পোটেনশিয়াল, বাই ইলেকট্রিক ফিল্ড, এটা তো আমাকে নিজে সেট আপ করতে হবে। তখন ডেল্টা এক্সটা ক্ষুদ্র কিন্তু জিরো নয়। ডেল্টা এক্স মে বি ক্ষুদ্র বাট নট জিরো। ওকে, তাহলে খেয়াল রাখো, এই যে স্টেপ ব্যারিয়ার করছি, এগুলো সব আমারই, আমি ইউজ করি। ইলেকট্রিক ফিল্ড ইত্যাদি, ম্যাগনেটিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড দিয়ে আসলে করি। ওকে, এগুলো একটা বিরাট ব্যাপার, এক্সপেরিমেন্টাল কোয়ান্টাম মেকানিক্স। ওকে, যারা এক্সপেরিমেন্ট করে তারা এগুলো ভালো ভালো জানে। তাহলে আমি যেটা গত ক্লাসে করেছিলাম সেটা হলো কেস 2। কেস 2টা হচ্ছে এইটা, এই স্টেপ আগের মতো স্টেপ আছে, একটা পার্টিকেল বাঁ দিক থেকে ইনসিডেন্ট হয়েছে অন দ্য স্টেপ with an energy E, but this time the energy is less than the step height V naught. এখন দেখা যাবে যে পার্টিকেলটা পুরো রিফ্লেকশন হয়ে যাবে। রিফ্লেকশন হওয়ার সম্ভাবনা 100%, ট্রান্সমিট হবে না। ট্রান্সমিট হওয়া মানে পার্টিকেলটা স্টেপের ডান দিকে গিয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে, ওটাকে বলে ট্রান্সমিশন। ট্রান্সমিট হবে না তার মানে এই না যে পার্টিকেলটা স্টেপ ভেদ করে, ব্যারিয়ার ভেদ করে কিছু দূরত্ব ভিতরে যেতে, ইনফ্যাক্ট যাবে। কারণ আমি যখন ওয়েভ ফাংশন বের করেছিলাম, ওই ডান দিকের ওয়েভ ফাংশন হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স, একেবারে শূন্য না। বাঁ দিকে তো একটা ওয়েভ ফাংশন আছে, ইনসিডেন্ট ওয়েভ বিয়োগ রিফ্লেক্টেড ওয়েভ প্লাস রিফ্লেক্টেড ওয়েভ, ওটা
আর ডান দিকে 0 থেকে শুরু করে ডান দিকে ওয়েভ ফাংশনটা একেবারে শূন্য না, শূন্য হবে, খুব দ্রুত শূন্য হবে, কিন্তু একেবারে শূন্য না। ওয়েভ ফাংশন হচ্ছে বি টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স। শুধু যদি ওয়েভ ফাংশনটা আঁকো ডান দিকে, এই এক্সপোনেনশিয়ালি ফল করবে, কিছু দূর পেনিট্রেট করে ফরবিডেন রিজিয়নে পার্টিকেলটা যেতে পারবে, কিন্তু তাই বলে যে এখানে ট্রান্সফার হবে তা নয়। ওকে, কিছু দূর যাবে, আবার ব্যাক করে বাঁ দিকে চলে যাবে পার্টিকেলটা। এটা ক্লাসিক্যাল পার্টিকেল তো না, এটা কোয়ান্টাম পার্টিকেল। ক্লাসিক্যালি জিরোর ডান পাশে আসার সম্ভাবনা একেবারে নাই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি জিরোকে ভেদ করে সামান্য ডান দিকে আসতে পারবে, কিন্তু বহু দূরে যেতে পারবে না, কারণ ওয়েভ ফাংশন বি ড্যাম্পড বাই দ্য পোটেনশিয়াল। টোটাল এনার্জি যদি পোটেনশিয়াল এনার্জি চাইতে কম থাকে, সেটা একেবারে কাইনেটিক এনার্জি নেগেটিভ। এই সিচুয়েশন তো মিনিংলেস, কিন্তু মিনিংলেস হলো কোয়ান্টাম মেকানিক্সে এটা ওই ফরবিডেন রিজিয়নে পার্টিকেলটা থাকতে পারে। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা স্ট্রেঞ্জ একটা ফেনোমেনন। ওকে, কিন্তু এখানে ট্রান্সমিট করবে না। বলো স্যার, এই যে বলো। স্যার টানেলিং এর একটা উদাহরণ কি স্যার এরকম হয় যে ক্যাপাসিটরে স্যার যখন আমরা মানে এক্সপেরিমেন্ট করতাম, একটা লিকেজ কারেন্ট পাওয়া যেত, যে ক্যাপাসিট্যান্স যা থাকার কথা ততটুকু থাকে না। এটা কি স্যার টানেলিং এর জন্য কিছু ইলেকট্রন পাস হয়ে যায়? না, সেখানে কি টানেলিং হবে? সেখানে তো টানেলিং না, সেটা তো হচ্ছে টানেলিং না। ক্যাপাসিটার লিকেজ হচ্ছে তোমার ডাইইলেকট্রিক ব্রেকডাউন, ওই কারণে এটা হয়, বুঝতে পারছো? ক্যাপাসিটার লিকেজ মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি রাখো ক্যাপাসিটার চার্জ ধরে রাখতে পারবে না, সেটা টানেল না। ওকে, সেটা ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ওকে, ইলেকট্রন গুলো ওখানে যে ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়াল বাতাসটা আয়নাইজ করে ফেলবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থ এত বেশি বাতাসটা আয়নাইজ করে ফেলবে। ওকে, ফলে আর চার্জ ধরে রাখা যাবে না, সেটা টানেলিং এর উদাহরণ নয়। এটা তো গতকাল করেছি না? আচ্ছা, এখন আমি ব্যারিয়ার পোটেনশিয়াল করে টানেলিং উদাহরণ দেব। এখন আমার একটা পোটেনশিয়াল ব্যারিয়ার আছে, ভি ভার্সেস এক্স আঁকলাম এইরূপ। ব্যারিয়ারটা উইডথ হচ্ছে এ, এখানে একটা স্টেপের মতো আছে, স্টেপ আপ, তারপর কিছু দূর গিয়ে আবার স্টেপ ডাউন হয়ে গেছে। যখন স্টেপে কিন্তু আর ডাউন হবে না, থেকে যাবে আপ টু ইনফিনিটি, কিন্তু এখানে কিছু দূর গিয়ে এ পর্যন্ত কনস্ট্যান্ট ছিল, তারপরে পোটেনশিয়ালটা শূন্য হয়েছে, এক্স ইকুয়াল টু এর ডান পাশে পোটেনশিয়ালটা আবার শূন্য। পার্টিকেলটা যেটা আসছে সেটার এনার্জি হচ্ছে ই, এটা ভি নটের চাইতে কম, ভি নটের চাইতে কম। ওকে, তারপরে দেখা যাবে যে পার্টিকেলটা একটা সার্টেন প্রবাবিলিটি আছে যে এটা তো ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন। তারপরে যদিও ই ভি নটের চাইতে কম, তারপরে দেখা যাবে যে এই বাঁ দিকের পার্টিকেলটা এই ডান দিকে এসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে এটা মিস্টেরিয়াস, আমরা বলি যে টানেল করে এসে গেল। পার্টিকেল ডাজন্ট হ্যাভ, ক্লাসিক্যালি দিস পার্টিকেল ডাজন্ট হ্যাভ এনাফ এনার্জি টু গো থ্রু দ্য ব্যারিয়ার। ওকে, তারপরেও দেখা যায় যে ব্যারিয়ার পেনিট্রেট করে ডান দিকে এসে যায়। অদ্ভুত একটা ঘটনা, এটা একটা মিস্টেরিয়াস জিনিস, কিন্তু হয়, এটা প্রকৃতিতে এটা হয়। এই জন্য তো বলে যে কোয়ান্টাম মেকানিক্স লোকে বোঝে না, কেমনে হলো এটা? ওকে, এটা হয়। পোটেনশিয়াল হাইট তো বেশি, তুলনাতে এনার্জি কম, পার্টিকেলটি ব্যারিয়ার পেনিট্রেট করে ডান দিকে তো আসার কথাই না। আমি ক্লাসিক্যালি চিন্তা করছি, ক্লাসিক্যালি তো ইনফ্যাক্ট এটা জিরো ডান পাশেই আসার কথা না। কোয়ান্টাম মেকানিক্যাল তো ডান পাশে কিছু দূর আসে, কেনই বা আসে, সেটাও মিস্টেরিয়াস। এখন তো শুধু জিরোর ডান পাশে না,
একেবারে এই পর্যন্ত এসে অবশ্যই এর মান কম হতে হবে। ওকে, এর মান বেশি বড় হলে আর ব্যারিয়ার পেনিট্রেশন করাটা কষ্ট হবে। এই একটা ফাইনাইট উইথ, পার্টিকেলটা এটার ডান দিকে এখানে অবস্থান নিয়ে নেয়। তা পার্টিকেলটা বাঁ দিক থেকে আসছিল, 100টা পার্টিকেল আসছিল, ধরো 90টা পার্টিকেল বাঁ দিকে ব্যাক করলো, রিফ্লেক্ট করলো, 10টা পার্টিকেল এখানে চলে আসলো। অদ্ভুত ব্যাপার, কিভাবে আসলো? এটা তো ক্লাসিক্যালি এক্সপ্লেনই করা যায় না, চিন্তাই করা যায় না, কোনো মনোছবি করা যায় না, তারপরে চলে আসে। যদিও নাই, তারপরে আমাকে এটা কারেক্ট ধরে নিতে হবে। কোয়ান্টাম মেকানিক্স শ্রোডিঙ্গার ইকুয়েশন আমাকে কারেক্ট উত্তর দিচ্ছে। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স এর শ্রোডিঙ্গার ইকুয়েশন, কোনো ছবি আঁকা যাবে না, কি হচ্ছে না হচ্ছে, মনোছবি কিংবা একটা পিকচার করা যাবে না। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ইটস নট এ পিক্টোরিয়াল সায়েন্স, এটা একটা ম্যাথমেটিক্যাল সায়েন্স। ম্যাথমেটিক্স যা দিবে তাই। তোমার ম্যাথমেটিক শ্রোডিঙ্গার ইকুয়েশনের কনসিকুয়েন্স তোমার কমন সেন্সকে ডিফাই করতে পারে, ডিফাই করলে করো, কিছু করার নেই। ওকে, এর চাইতে বেটার থিওরি আমাদের নেই। ওকে, যাই হোক, দেখো কি হয়, একটু পড়ি। In the previous example of the step potential যে শুধু এই ভি নটটা কন্টিনিউ করে যাবে আপ টু ইনফিনিটি, আর ই লেস দেন ভি নট সেই কেস টুটা দেখছিলাম আগে। Previous example of the step potential, we saw that even if E is less than V naught, the wave function penetrates into the barrier and decays exponentially as long as the barrier is in place. এই কথাটা বুঝতে হবে, কারণ আমি যখন ওয়েভ ফাংশন এই কেসে even if E is less than V, wave function was not exactly zero when X was larger than zero. Wave function was an exponentially falling function. Exponentially falling plus exponential rising, কিন্তু exponentially rising রাখা যাবে না, কারণ আমার স্টেপটা তো x equal to infinity পর্যন্ত আছে। x equal to infinity পর্যন্ত থাকলে আমার তো ওয়েভ ফাংশন আস্তে আস্তে বেড়ে বেড়ে ইনফিনিটি হবে। ইনফিনিটি হওয়া তো আমি চাই না, সেটা হবে না। ওয়েভ ফাংশন ডিকে করবে, ডিকে পার্টটাই রাখতে হবে। ওয়েভ ফাংশন ডিকে করলে তো একবার অ্যাব্রাপ্টলি শূন্য হয়ে যায় না, আস্তে আস্তে ডিকে করে অল্প জায়গার মধ্যে শূন্য হয়ে যায়। কিছু দূর পেনিট্রেট করতে into the classically forbidden region, into the classically inaccessible region. Okay, তাই বলছি আর কি। In the previous example of the step potential, we saw that even if E is less than V naught, the wave function penetrates into the barrier, decays exponentially as long as the barrier is in place. Now, what happens if after some distance A distance পরে হঠাৎ করে the potential again drops to zero as shown in the figure above? এই ফিগার থেকে স্টেপ না, এ পর্যন্ত ছিল, তারপর হঠাৎ করে স্টেপটা নাই, তারপর পোটেনশিয়াল শূন্য করে দিয়েছি। Now what happens if after some distance A the potential again drops to zero as shown in the figure above? আচ্ছা, এখন কি হতে পারে? The wave function falls, জিরো ডান পাশে তো এসে ওয়েভ ফাংশন ফল করবে, এক্সপোনেনশিয়ালি ফল করবে। কিন্তু এই যদি ধরো জিরো থেকে এর মধ্যে দূরত্বটা খুব বেশি না, ফল করছে, ফল করে যদি এর দূরত্বটা শূন্য না হয়, ফল করছে একেবারে শূন্য হলো না, ফল করছে ঠিকই, কিন্তু এই দূরত্বে এসে যেহেতু এই দূরত্বটা কম, ফল করে করে ছোট হয়েছে ওয়েভ ফাংশন, কিন্তু একেবারে শূন্য হয়। তখন কি হবে? তখন দেখা গেল যে হঠাৎ করে পোটেনশিয়ালটা শূন্য হয়ে গেছে, এখন তার ওয়েভ ফাংশন কমার কোনো দরকার নেই, পোটেনশিয়াল নাই, আর ওয়েভ ফাংশন কমবে না। তাহলে এরপর থেকে পার্টিকেলটা প্রপাগেট করা শুরু করবে, এরপর থেকে পার্টিকেলটার ওয়েভ ফাংশন হবে, পার্টিকেলটার ওয়েভ ফাংশন হবে অসিলেটরি, এখানে হবে এখানে হবে এক্সপোনেনশিয়াল। এ পর্যন্ত এসে ফল করতে করতে কমতে কমতে এ পর্যন্ত এসছে, কিন্তু এখানে এতে এসে পোটেনশিয়াল শূন্য হয়ে গেছে, এখন আর ওয়েভ ফাংশন ফল করবে না, ওয়েভ ফাংশন নো লঙ্গার সাপ্রেসড বাই দ্য পোটেনশিয়াল। এখন তাহলে কি হবে?
এখন তাহলে পার্টিকেলটার ওয়েভ ফাংশন হবে অসিলেটরি। অসিলেটর মানে পার্টিকেলটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। কিন্তু এখানে ওয়েভ ফাংশনটা স্মল, ধরো ওয়েভ ফাংশন স্মল হয়ে এক্স কি একটা হলো, ধরো ওয়েভ স্মল হলো, এখানে অসিলেটরি অ্যাম্পলিটিউড স্মল, কিন্তু ওয়েভ ফাংশন একেবারে ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, তার পার্টিকেলটা প্রপাগেট করতে পারবে। তাই বলছি এখানে, now what happens if after some distance a the potential again drops to 0 as shown in the figure above, কি হয় আমরা পরে দেখাবো, এখন একটু বলে নেই, ভাষায় বলে নেই। The wave function falls until it hits x equal to a, then suddenly it is no longer suppressed by the potential, কারণ potential শূন্য হয়ে গেছে। এই potential কারণেই তো wave function fall করছিল, and is free to propagate। এখন x equal to a তে এসে দেখলো যে আর potential নাই, তখন ওয়েভ ফাংশন তখনও শূন্য হয়নি, তাহলে এখন পার্টিকেলটা ফ্রি টু প্রপাগেট। তার মানে ব্যারিয়ার পেনিট্রেট করে পার্টিকেলটা ডান দিকে এসে গেছে। ফিজিক্যালি দিস মিনস দ্যাট there is a non-zero probability of finding the particle on the other side of the barrier. Okay, we say that the particle has tunneled through the barrier, and this phenomenon is called tunneling. We'll demonstrate tunneling through potential barrier, equation 1, by assuming that E is less than V naught. আমরা ডেমনস্ট্রেট করব। আমি পোটেনশিয়াল ব্যারিয়ার ধরবো, এটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার, V equal to V naught, যখন x এর মান 0 থেকে a পর্যন্ত, 0 থেকে a পর্যন্ত V equal to V naught, আর দুই পাশে শূন্য, 0 আদারওয়াইজ, আর E less than V naught, তাহলে টানেলিং হবে। টানেলিং হওয়া মানে একেবারে মনে হচ্ছে যে একটা পাহাড় কেটে, এটা পোটেনশিয়াল ব্যারিয়ারটা একটা পাহাড়ের মতো, পাহাড় কেটে পাহাড়ের ভেতরে করে বোর করে টানেল করে এই পার্টিকেলটা ওই সাইডে চলে আসলো, অ্যাজ ইফ। চিত্রটা ওরকম, চিত্রটা হচ্ছে আমরা জানি না কি হচ্ছে। ওকে, হঠাৎ করে দেখলাম যে ডান দিকে চলে আসছে, কারণ ওয়েভ ফাংশন তো আর ফিজিক্যাল, ওয়েভ ফাংশন আর ইয়ে না, ফিজিক্যালি মেজারেবল না। ওয়েভ ফাংশন কমে এখানে এসছে, এখানে শূন্য হয় নাই, তাহলে এ পর্যন্ত পার্টিকেলটা আসার একটা সম্ভাবনা আছে। এর পরে আর পোটেনশিয়াল নাই, পোটেনশিয়াল নাই পরে আর কমবে না, পোটেনশিয়াল যদি থাকতো কমে শূন্য হয়ে যেত, আর কমবে না। এখন এটা অসিলেট করবে, মেনটেনিং দ্য সেম অ্যাম্পলিটিউড। অসিলেট করলে পার্টিকেলটা বহু দূর পর্যন্ত যেতে পারবে, পার্টিকেলটা ট্রান্সমিট করতে পারবে। ওই পার্টিকেলটা আমি বলবো যে ব্যারিয়ারটাকে ছেদ করে ডান দিকে এসছে। কোনো মনোছবি করা যাবে না কিভাবে করছে। একটা বুলেটের চিন্তা করলে চলবে না, একটা বুলেট ঘুরে 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 মাটি কেটে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই পিকচারও না, নো পিকচার। কোয়ান্টাম মেকানিক্সে কোনো ছবি নাই। ওকে, একটা ইলেকট্রন অ্যাটমের ভেতরে ঘোরাফেরা করছে, ছবি আঁকো, সময়ের সঙ্গে সঙ্গে একটা মুভির মতো করো, ওর মুভি নাই, ছবি নাই। ওকে, okay, the wave function falls until it hits x equal to a, and then suddenly it is no longer suppressed by the potential and is free to propagate. Physically, this means that there is a non-zero probability of finding the particle on the other side of the barrier. We say that the particle has tunneled through the barrier, and this phenomenon is called tunneling. We'll demonstrate tunneling through potential barrier, equation 1, by assuming that E is less than V naught. As before, we define the variables. K একটা variable define করলাম, positive square root of 2me by square square. এটা একটা পজিটিভ সংখ্যা, এর মান V naught এর চাইতে কম, V naught একটা পজিটিভ সংখ্যা। আর কাপ্পা, এই কাপ্পা করাতে একটা অসুবিধা হলো, কে এবং কাপ্পার মধ্যে তফাৎ রাখাটা হ্যান্ডরাইটিং এ একটু, এটাকে কাপ্পা না বলে কিউ বললে পারতাম, অথবা অন্য কিছু একটা বলতে পারতাম, কাপ্পা বলেছি, যা বলে ফেলেছি, কি করবার। কে আর কাপ্পা হচ্ছে 2m V naught minus E। V naught minus E হচ্ছে কি, V naught minus, এটা একটা পজিটিভ সংখ্যা, E is less than V naught, এটাতে আমি ধরে নিচ্ছি E is less than V naught, তাহলে V naught minus E একটা পজিটিভ সংখ্যা, একটা পজিটিভ সংখ্যার স্কোয়ার রুট নেওয়া যায়।
ফলে ওই সেই পজিটিভ স্কয়ার রুটকে বলা হচ্ছে কাপ্পা। তাহলে বাঁ দিকের ওয়েভ ফাংশন রিজন 1, মাঝখানে হচ্ছে রিজন 2, আর ডান দিক হচ্ছে রিজন, তিনটা রিজন। এটা রিজন 1 x less than 0, রিজন 2 0 less than x less than a, রিজন 3 হচ্ছে x greater than or equal to a। তিনটা রিজন, বাঁ দিক মাঝখানে ব্যারিয়ার রিজন, ডান দিক আবার ফ্রি। ডান দিক হচ্ছে ফ্রি, এখানে নাই, বাঁ দিকে ফ্রি, পোটেনশিয়াল নাই, পোটেনশিয়াল আছে শুধু এইখানে রিজন 2 তে। তাহলে ওয়েভ ফাংশন লেখো, এখানে ওয়েভ ফাংশন, এখানে তো ই আছে, এখানে ওয়েভ ফাংশন হচ্ছে অসিলেটরি, এখানে এক্সপোনেনশিয়াল, এখানে এক্সপোনেনশিয়াল, এখানে আবার অসিলেটরি। এখানে বাঁ দিকে আমি ফিজিক্যালি মোটিভেটেড হয়ে লিখবো ইনকামিং প্লাস রিফ্লেক্টেড, এখানে লিখবো শুধু ট্রান্সমিটেড। এখানে কি হবে, এখানে তো ওয়েভ ফাংশন কি একটু আগে করেছি, এই যখন ই ইজ লেস দেন ভি নট, ওই সমস্ত জায়গায় ওয়েভ ফাংশন কেমন হয়, ওই সমস্ত জায়গায় এটা হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেখানে ই ভি নটের চাইতে কম, এটা হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন। নর্মালি শ্রোডিঙ্গার ইকুয়েশন লেখে এখানে দিয়ে মাইনাস ই মাইনাস ভি লেখে, ওই মাইনাস সাইনটা ভেতরে নিয়ে ভি মাইনাস ই করেছি, তাহলে পুরো জিনিসটা পজিটিভ হয়েছে। ওকে, এটার সলিউশন হচ্ছে ই টু দ্য পাওয়ার কাপ্পা এক্স, ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স। তার মানে যে সমস্ত জায়গায় ভি নট এর মান ই এর চাইতে বেশি, সেখানে জেনারেল সলিউশন। আমি যখন স্টেপ করছি জেনারেল সলিউশন থেকে এটা বাদ দিয়েছি, কারণ এই স্টেপটা তো ইনফিনিটি পর্যন্ত যাবে, গেছে, এই স্টেপ তো এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যদি ই টু দ্য পাওয়ার কাপ্পা এক্স আমার সলিউশনে রাখি, তাহলে এটা তো ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটা তো আমার ইনফিনিট হলে তো এটা আনএক্সেপ্টেবল, তাহলে সি শূন্য ধরে এটা থাকবে না, শুধু এক্সপোনেনশিয়ালি ফলিং হবে। কিন্তু এই ক্ষেত্রে আমার তো স্টেপ না, আমার তো ব্যারিয়ার, এই ভি নটটা তো ইনফিনিটি পর্যন্ত যায়নি, এ পর্যন্ত গেছে, তারপর আবার শূন্য হয়েছে। এ পর্যন্ত গেলে আমার রিজন 2 তো আর এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যায়নি, এক্স ইকুয়াল টু এ পর্যন্ত গেছে। এক্স ইকুয়াল টু এ পর্যন্ত গেলে আমার শুধু কথা হচ্ছে আমার ওয়েভ ফাংশন ফাইনাইট রাখতে হবে। ফাইনাইট রাখতে হলে আমি এটা আর বাদ দিতে পারবো না, কারণ এটা সর্বোচ্চ ডান দিকে এক্স ইকুয়াল টু এ পর্যন্ত কার্যকরী হবে। এটা শুধু এক্স গ্রেটার দ্যান 0 না, এটা কার্যকরী হবে। এখন এই ফর্মুলা লিখতে হবে ওয়েভ ফাংশনের ফ্রম 0 টু এ, এর ডান পাশে অন্য ইকুয়েশন, এই ইকুয়েশন না, এর ডান পাশে এই ইকুয়েশন, ওয়েভ ফাংশন এই ফর্মুলাটা এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যাবে না, এখানে গেছিল এক্স গ্রেটার দ্যান 0 আপ টু ইনফিনিটি, কারণ স্টেপ ছিল, এখন স্টেপ আপ টু ইনফিনিটি না, ব্যারিয়ার হয়ে গেছে, এ পর্যন্ত ব্যারিয়ারটা আছে, তারপর আর ব্যারিয়ার নাই। তাহলে ব্যারিয়ার রিজন এক্স লেস দেন এ, দুটো নিয়ে রাখা যাবে, কারণ এটা তো ইনফিনিটি হবে না, এটা তো ফাইনাইট, এক্স ইকুয়াল টু যদি ফাইনাইট হয়, এ হয়। আর স্টেপে প্রবলেম ছিল, স্টেপে তো আমার ইনফিনিটি পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যদি এই ফর্মুলা আমি রাখি, তাহলে তো দ্বিতীয় টার্মটা ইনফিনিটি, ফলে দ্বিতীয় টার্মটা আমি এক্স্যাক্টলি 0 করে দিয়েছিলাম। এখন দ্বিতীয় টার্মটা ফেলে দিলে চলবে না, রাখতে হবে। তাহলে ওয়েভ ফাংশন আমি লিখে ফেলতে পারি, বাঁ দিকে ইনকামিং প্লাস রিফ্লেক্টেড, এটা রাইট মুভিং প্লাস লেফট মুভিং, এটা রিফ্লেক্টেড। মাঝখানে 0 লেস দেন এক্স লেস দেন ব্যারিয়ার জায়গায় এটা এক্সপোনেনশিয়ালি ফলিং এক্সপোনেনশিয়ালি রাইজিং এর একটা কম্বিনেশন। এখানে সি আর 0 করে এটা শূন্য, কারণ এই ফর্মুলাটা ভ্যালিড হবে শুধুমাত্র 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই ফর্মুলা লেখা যাবে না, কারণ ইনফিনিটি গেলে এটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি ওয়েভ ফাংশন রাখাই যাবে না। আর ডান দিকে ব্যারিয়ারের ডান দিকে যখন এক্স এর চাইতে বেশি হয়, তখন শুধুমাত্র ট্রান্সমিটেড ওয়েভ থাকবে, একটা কনস্ট্যান্ট টাইমস ই টু দ্য পাওয়ার i k x ট্রান্সমিটেড হচ্ছে রাইট,
ইনসিডেন্ট ওয়েভটা রাইট গোয়িং, রিফ্লেক্টর ওয়েভটা লেফট গোয়িং, এই জন্য মাইনাস আছে। আর এখানে কে, কেটাকে বলে ওয়েভ নাম্বার, এইচ কাট কে দিয়ে মোমেন্টাম হয়, এইচ কাট কে মোমেন্টাম, রাইট? তাহলে আমার ওয়েভ ফাংশন। অ্যাজ বিফোর, এই যে কনস্ট্যান্টস গুলো এ বি সি ডি ইত্যাদি আমাকে বের করতে হবে বাই ইউজিং কন্ডিশন। এখানে দুই জায়গায় বাউন্ডারি কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে, x = 0 তে, x = a তে। x = 0 তে both the wave function and its derivative are continuous, x = a তেও তাই। এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে এই ওয়েভ ফাংশনের যে কনস্ট্যান্টস গুলো আছে সেগুলো আমাকে বের করতে হবে। ওকে, অবশ্য ওয়েভ ফাংশন একটা কনস্ট্যান্ট না ফাইনালি, ওকে, একটা কনস্ট্যান্ট বের করা যাবে না, সেটা আবার নর্মালাইজেশন থেকে। এখানে তো আমি স্ক্যাটারিং স্টেটস দেখছি, বাউন্স স্টেট হলে সেটা আমি নর্মালাইজেশন থেকে পেতাম, সে কনস্ট্যান্ট একটা থেকে যাবে, একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট থেকে যাবে। যে আমাদের এই মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট লাগবে না, আমি লাগবো যে আমার লাগবে ডিটা। আমি চাইবো যে কতটুকু এই ট্রান্সমিট করে যাওয়ার এই ব্যারিয়ারের ভেতর দিয়ে টানেল সম্ভাবনা কত, টানেল করলেই তো তখন রিজন থ্রিতে একটা ট্রান্সমিটেড ওয়েভ থাকবে, ওই ট্রান্সমিটেড ওয়েভ থাকার সম্ভাবনা কত, সেটা সম্ভাবনা বের করতে গেলে আমাকে শুধু এই ডিটা লাগবে। আমি আলটিমেটলি এই ডিটা কি, ডিটাকে বের করবে ইন টার্মস অফ আমার এইগুলো এনার্জি, or in terms of k and kappa, in terms of the potential parameter and energy. Potential দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইডথ a, আর এনার্জি পার্টিকেলের ইয়েটা কি। ওকে, তাহলে আমি I'll find this constant d in terms of k kappa b naught, তো k kappa ভিতরে আছে, আর a হচ্ছে পোটেনশিয়াল উইডথ। এগুলো আমার প্রবলেমের প্যারামিটারস। ডিফাইন করার সম্ভাবনা চাই, তাহলে তো পোটেনশিয়ালের হাইট কত, পোটেনশিয়ালটার উইডথ কত আমাকে বলে দিতে হবে, বি নট ই বলতে হবে, বি নট এবং এ বলতে হবে, আর পার্টিকেলটার এনার্জি বলতে হবে। তাহলে তো ভি নট, এ এবং ই এগুলোর সব টার্মসে এগুলি এই পূর্ণ কনস্ট্যান্ট গুলো প্রকাশ করা হবে। তাহলে বাউন্ডারি x = 0, continuity conditions imply 1 plus a = b plus c, I k 1 minus a = k times minus b plus c. প্রথম হচ্ছে 4 নম্বর ইকুয়েশন হচ্ছে কন্টিনিউটি অফ psi at x = 0, সেটা 4 নম্বর ইকুয়েশন দেয়। 5 নম্বর দিচ্ছে কন্টিনিউটি অফ psi prime at x = 0, এটাই 5 নম্বর ইকুয়েশন দিচ্ছে। x = 0 দেখতে হবে, x = 0 বাম পাশে হচ্ছে এটা, x = 0 ডান পাশে হচ্ছে এটা। x = 0 বাম পাশের ওয়েভ ফাংশন দেখতে হবে রিজন 1, ডান পাশের ওয়েভ ফাংশন দেখতে হবে। বাম পাশের ওয়েভ ফাংশনে x = 0 বসাতে হবে, ডান পাশের ওয়েভ ফাংশনে x = 0 বসাতে হবে। তাহলে যে কমন বিন্দুটা আছে, এই কমন বিন্দুর বাম পাশের যে ওয়েভ ফাংশনের ফর্মুলা, রিজন 1 এর যে ওয়েভ ফাংশনের ফর্মুলা, সেই ফর্মুলা x = 0 বসাতে হবে। আর এই বিন্দুর ডান পাশে যে ওয়েভ ফাংশনের ফর্মুলা, সেই ফর্মুলা আবার x = 0 বসাতে হবে। এই দুটো x = 0 বসানোর পরে দুটো সমান হবে। তার মানে লেফট লিমিট অফ psi at x = 0 আর রাইট লিমিট অফ psi at x = 0 সমান হতে হবে। তার মানে psi is continuous at x = 0। তারপরে রিজন 1 এর যে psi আছে সেটার ডেরিভেটিভ করে নাও, psi প্রাইম ডেরিভেটিভ করে যে psi প্রাইম যেটা পেলে সেখানে x = 0 বসাও। তাহলে তুমি কি পেলে? তুমি পেলে লেফট লিমিট অফ psi প্রাইম at x = 0, psi প্রাইম এর লেফট লিমিট পেলে at x = 0। ডান দিকে যে ওয়েভ ফাংশনের ফর্মুলা আছে সেটার ডেরিভেটিভ নাও, তুমি পেলে psi প্রাইম 2 তে। সেই যে ফর্মুলায় psi প্রাইমের ফর্মুলায় x = 0 বসাও, x = 0 বসে তুমি পেলে কি? এখন তুমি পেলে রাইট লিমিট অফ
psi prime at x equal to 0 এই দুটো লিমিট সমান হতে হবে তার মানে psi prime is continuous at x equal to 0 তা করো এখানে যদি ডেরিভেটিভ নাও তুমি পাবে কি ik to the power ikx এখানে যদি ডেরিভেটিভ নাও তাহলে তুমি কি পাবে minus ika e to the power minus ikx psi prime করে ফেললাম এখন আবার x equal to 0 বসাও x equal to 0 বসার পরে e to the power 0 1 এখানে e to the power minus 0 সেটা 1 তাহলে কি থাকলো এখানে থাকলো ik এখানে থাকলো minus ika ওটা হলো লেফট লিমিট অফ psi prime at x equal to 0 এই যে ik 1 minus a এটা হলো লেফট লিমিট অফ psi prime at x equal to 0 আর 0 ডান পাশে ওয়েভ ফাংশন এটা ফর্মুলা psi prime করে নাও আগে minus kappa b e to the power minus kappa x এখানে হলো প্লাস kappa c e to the power kappa x psi prime পেলাম ডান দিকে সেই ফর্মুলা psi prime ফর্মুলা x equal to 0 বসাও তাহলে এখানে হবে minus kappa b e to the power minus 0 e to the power minus 0 1 এখানে হবে প্লাস kappa c e to the power 0 সেটা 1 তাহলে minus kappa b plus kappa c এটা হবে রাইট লিমিট অফ psi prime at x equal to 0 minus kappa b plus kappa c left limit of psi prime at x equal to 0 is equal to right limit of psi prime at x equal to 0 5 একইভাবে তুমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো at x equal to a নম্বর ইকুয়েশন হচ্ছে কন্টিনিউটি অফ psi at x equal to a 7 নম্বর ইকুয়েশন হচ্ছে কন্টিনিউটি অফ psi prime at x equal to a এর বাম পাশে যে psi এর ফর্মুলা আছে এর বাম পাশে হচ্ছে 2 নম্বর রিজিয়ন এর বাম পাশে হচ্ছে 2 নম্বর রিজিয়ন এর ডান পাশে হচ্ছে 3 রিজিয়ন এর বাম পাশে যে ফর্মুলা psi এর ফর্মুলা আছে 2 নম্বর রিজিয়ন সেইখানে x equal to 0 বসাও তুমি পেলে b plus c b plus c হলো লেফট লিমিট অফ psi at x equal to a 0 না x equal to a এর ডান পাশে psi এর ফর্মুলা আছে এটা d to the power ikx সেই ফর্মুলা x equal to a বসাও রাইট তুমি কি পাবে d e to the power ika এর বাম পাশে যে psi আছে সেখানে x equal to a বসাও তুমি পাবে b e to the power minus kappa a plus c e to the power kappa a এর ডান পাশে যে psi এর ফর্মুলা আছে সেখানে x equal to a বসাও d to the power ika left limit of psi at x equal to a equal to right limit of psi at x equal to a কারণ psi is continuous তাহলে এখানে পেলে b e to the power minus kappa a plus c to the power kappa a equal to d to the power ika এটা হচ্ছে কন্টিনিউটি অফ psi at x equal to a 6 নম্বর ইকুয়েশন একইভাবে কন্টিনিউটি অফ psi prime at x equal to a এটাকে প্রাইম করে x equal to a বসাও এটাকে প্রাইম করে x equal to a বসাও left limit of psi prime at x equal to a equal to right limit of psi prime at x equal to a কারণ psi prime is continuous at x সেটা করলে তুমি পাবে এটা minus kappa b e to the power minus kappa a plus kappa c e to the power kappa a equal to ikd e to the power ik এই যে আমার কাজ হয়ে গেছে এখন বাকিটা হচ্ছে tedious algebra এই চারটা ইকুয়েশন পেলাম first two 4 and 5 represents continuity of psi and continuity of psi prime at x equal to 0 the next two equations 6 and 7 represents continuity of psi and psi prime at x equal to a এখন এই চারটা ইকুয়েশন সলভ করে somehow আমি d পেতে চাই আমি d পেলে আমার যথেষ্ট আর কিছু লাগবে না আমি রিফ্লেকশন কতটুকু হচ্ছে সেটা পেতে চাইলে আমাকে b বের করতে হবে ওই ব্যারিয়ার থেকে কত রিফ্লেক্ট করছে সেটা জানতে চাইলে আমাকে এখান থেকে কতটুকু রিফ্লেক্ট করছে সেটা জানতে চাইলে আমাকে ওই রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতে হবে বি না সেটা করতে পারবো আমি আপাতত যেহেতু টানেলিংটা ডেমনস্ট্রেট করতে চাই আমার উদ্দেশ্য হচ্ছে ডিটাকে বের করা এই চারটে ইকুয়েশন ব্যবহার করে ডি বের করে ফেলা একটা টিডিয়াস অ্যালজেব্রা সেই টিডিয়াস অ্যালজেব্রা আমি করব দেখা যাক কি হয় যতই টিডিয়াস হোক না কেন তোমাকে ভয় পেলে চলবে না থিওরিটিক্যাল ফিজিক্সে যখন তোমরা পিএইচডি করবে পাতার পর পাতার 100 150 200 পাতা অ্যালজেব্রা করবে
করার পরে দেখা গেল যে একটা ইকুয়েশন হলো, সেই ইকুয়েশনটা তুমি থিসিসে তুলে দেবে। অবশ্য 200 পাতার ক্যালকুলেশন তার থিসিসে তোলা যাবে না, কিন্তু ক্যালকুলেশন নির্ভুল ভাবে করতে হবে। তো একটু কষ্ট হলেই ছেড়ে দিলাম, একটু তাহলে থিওরিটিক্যাল ফিজ করা যাবে না। অবশ্য বর্তমানে মেশিন অ্যালজেব্রা করা যায়, মেশিন অ্যালজেব্রা করা যায় না। আমি যদি এই 4টা ইনপুট দিয়ে বলি যে ডি বের করে দাও, সঙ্গে সঙ্গে মেশিন থেকে আমি আনসার পেয়ে যাব না? স্যার ম্যাথমেটিকাতে করা যাবে। আজকাল অনেক কিছু সুবিধা হয়েছে, কিন্তু অতীতে পাতার পর পাতার পর পাতা, 100 পাতা 150 পাতা, বড় বড় কম্পিউটার কাগজ পাওয়া যায়। একসময় পাওয়া যেত, কারণ বড় বড় প্রিন্টার থেকে প্রিন্ট হতো, বেশ চওড়া কম্পিউটার কাগজ, আর লম্বা তো আনলিমিটেড, ভাঁজ ভাঁজ করা যায়, ভাঁজ ভাজাও যায়, কিন্তু চওড়া কাগজ। ওই চওড়া কম্পিউটার কাগজ নিয়ে পিএইচডি স্টুডেন্টরা বসে যায় ক্যালকুলেট করতে। ভুল হওয়া চলবে না, অ্যালজেব্রা করে ভুল হওয়া চলবে না। এই হয়েছে সে হয়েছে, ভুল হয়ে গেছে, দুঃখিত, দুঃখিত হওয়া চলবে না। ভুল হয় মানে তোমার পিএইচডি হবে না। স্যার আপনি আমাকে বলে দিলেন না কেন? স্যার আমি বলে দেবো কেন? আমি আমি অঙ্ক করছি নাকি? তোমার অ্যাডভাইজার তো এই অঙ্ক করে নাই, তুমি তো করছো। তোমার অ্যাডভাইজার তো অন্য কাজ আছে, তোমার অঙ্কটা অ্যাডভাইজার করে চেক করে দেবে, সেটা তো সে করবে না, তার অন্য কাজ নাই। রেসপন্সিবিলিটি তোমার। যাক, এটা সলভ করতে হবে। we now do a bunch of tedious algebra for finding a, b, c and d. অবশ্য a, b, c and d বলতে একটা পাওয়া যাবে না, একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে না। Since we are interested in the transmitted current, we look for d. আগে সলিউশন করো। আইডিয়াটা হচ্ছে 6 এবং 7 ব্যবহার করে দেখো, এখানে আছে তোমার, তুমি খেয়াল রাখো, বাঁ দিকের একটা কনস্ট্যান্ট এ, ভেতরে দুইটা কনস্ট্যান্ট বি এন্ড সি, ডান দিকের কনস্ট্যান্ট হচ্ছে ডি। সব মিলে 4টা কনস্ট্যান্ট আছে, মাঝখানে হচ্ছে বি এন্ড সি। বি এন্ড সি আমি বের করতে চাই, বের করতে হবে আমাকে, কিন্তু বের করার উদ্দেশ্য আমার না, বিএনসি আমাকে বের করতে হবে ডিটাকে বের করার জন্য। তাহলে আমি আপাতত আমার হচ্ছে, আমি 6 এবং 7 ব্যবহার করে আমি সি এবং ডি এর একটা ফর্মুলা করব। আগে সি এবং ডি এর ফর্মুলা করব ইন টার্মস অফ বি। ওকে, করো। সি কিন্তু ভেতরের একটা সরি, সি এবং ডি এর ফর্মুলা করব ইন টার্মস অফ ডি। কি করব আমি? বি এবং ফর্মুলা করব ইন টার্মস অফ ডি। ভেতরে যে এই রিজিয়ন যে দুটো কনস্ট্যান্ট আছে বি এবং সি, ওই দুটো কনস্ট্যান্টকে প্রকাশ করব ইন টার্মস অফ ডি। এখানে কনস্ট্যান্ট হচ্ছে ডি, এখানে বি এবং সি, এখানে কনস্ট্যান্ট আছে আননোন কনস্ট্যান্ট এ, আর কে কাপ্পা তো আছেই। কাপ্পা তো আমার আলটিমেটলি কে কাপ্পা থাকবে। আমি বি এবং সি কে প্রকাশ করব ইন টার্মস অফ কে কাপ্পা এবং ডি আগে। ওকে, কে কাপ্পা এবং ডি। তারপরে 4 এবং 5 ব্যবহার করে এটাকে এলিমিনেট করে ফেলবো। এটাকে এলিমিনেট করে আমার থাকবে বি এবং সি। 4 এবং 5 থেকে এটাকে এলিমিনেট করব। এটাকে এলিমিনেট খুব সোজা, আই কে কে ডান দিকে নিয়ে আসবো, তারপরে যোগ দিব, যোগ দিতে চলে যাবে। এ এলিমিনেট করব, থাকবে আমার শুধু বি এবং সি আর আছে। একটু আগে তো বি এবং সি কে ডি এর সাপেক্ষে প্রকাশ করেছি, ওই দুটো ফর্মুলা এখানে বসিয়ে দেবো। তাহলে আমার থাকবে ডি, থাকবে শুধু ডিটা আমি বের করে ফেলবো। এইভাবে আমি যাচ্ছি। প্রথমে আমি 6 এবং 7 সলভ করব,
find b and c, মাঝখানে দুইটা কনস্ট্যান্ট বের করে ফেলবো in terms of ডান দিকের কনস্ট্যান্ট d এবং k কাপ্পা তো আছে। তো করো, এটা কি করব, আগে ধরো এই 6 নম্বর ইকুয়েশনকে যদি আমি কাপ্পা দিয়ে গুণ দেই, কাপ্পা দিয়ে গুণ দিলাম, কাপ্পা ই কাপ্পা সি আর ডি কাপ্পা, তারপর যদি আমি যোগ দেই গুণ দেওয়ার পরে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাঁ দিকে কি কাপ্পা সি, এখানে কাপ্পা দিয়ে গুণ দিচ্ছি, তাহলে বাঁ দিকে কি থাকবে, এখানে কাপ্পা সি টু দ্য কাপ্পা এ, এখানেও কাপ্পা সি টু দ্য কাপ্পা এ। তাহলে যোগ দেওয়ার পরে বাঁ দিকে থাকবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, বাঁ দিকে থাকবে টোয়াইস কাপ্পা সি ই টু দ্য কাপ্পা এ। আর ডান দিকে কি থাকবে, ডান দিকে থাকবে ডি আছে, ডিও আছে, উপরটা কাপ্পা দিয়ে গুণ হয়েছে, ডিটাকে কমন নিয়ে নেব, তাহলে উপরে হবে কাপ্পা প্লাস আই কে, ডি কমন গেল, ডি ডি তারপরে ব্র্যাকেট কাপ্পা প্লাস আই কে ব্র্যাকেট ক্লোজ, তারপরে ই টু দ্য পাওয়ার আই কে, তাহলে মাল্টিপ্লাই 6 বাই কাপ্পা, তাহলে আমি পেলাম কাপ্পা বি পেলাম, তারপরে যোগ দাও 2 কাপ্পা সি, তারপরে তারপরে সি বাঁয়ে রেখে বাকি সব ডানে নিয়ে আসো, তাহলে সিটাকে সাবজেক্ট করে দাও, সি হচ্ছে হাফ হাফ ডি, এই কাপ্পা ডান দিকে যাবে, কাপ্পা ডান দিকে গেলে এটা হবে 1 প্লাস আই কে বাই কাপ্পা ই টু দ্য পাওয়ার আই কে, ই টু দ্য পাওয়ার কাপ্পা এ ডান দিকে যাবে, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ। তাহলে সি দাঁড়ালো, ভেতরে বি এবং সি আছে দুটো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট সি পেলাম ইন টার্মস অফ ডি, ডান দিকের কনস্ট্যান্ট সাপেক্ষে পেলাম, সি ইকুয়াল টু হাফ ডি 1 প্লাস আই কে বাই কাপ্পা ই টু দ্য পাওয়ার আই কে মাইনাস কাপ্পা এ। এখন আমি সি পেলাম, এখন আমি বি চাই, বি চাইতে গেলে কিন্তু এখন এই সিটাকে এলিমিনেট করব, বিটা থাকবে, এখন এই করো না 8 বিয়োগ 7, 8 বিয়োগ 7 করলে কি হবে, এখানে বিয়োগ করলে প্লাস কাপ্পা বি হয়ে যাবে, তাহলে এখানে কাপ্পা বি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ, এখানেও কাপ্পা বি টু মাইনাস কাপ্পা এ, দুটো মিলে বিয়োগ দেওয়ার পরে হলো 2 কাপ্পা বি টু পাওয়ার মাইনাস কাপ্পা এ, এখানে ছিল কাপ্পা সি টু পাওয়ার কাপ্পা এ, এখানে ছিল কাপ্পা সি টু পাওয়ার কাপ্পা এ, বিয়োগ দেওয়ার পরে দুটো ক্যান্সেল হয়ে গেল। তো বিয়োগ দেওয়ার পরে বাঁ দিকে কি থাকলো, বাঁ দিকে থাকলো টোয়াইস কাপ্পা বি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ, ডান দিকে কি থাকলো কাপ্পা ডি টু পাওয়ার আই কে বিয়োগ এইটা, ডি কনস্ট্যান্ট নাও, ডি কমন নাও, তাহলে কাপ্পা মাইনাস আই কে ই টু দ্য পাওয়ার আই কে এ, এই হলো টোয়াইস কাপ্পা বি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ, 8 বিয়োগ 7 করার পর ডি কাপ্পা মাইনাস আই কে, তাহলে বি লিখে ফেলো ইন টার্মস অফ ডি অ্যান্ড কে এন কাপ্পা। একটা পর্যায়ে গেল, আমি কি করলাম, বি এবং সি পেলাম, 10 নম্বর হচ্ছে ইকুয়েশন বি, 9 নম্বর হচ্ছে ইকুয়েশন সি, ইন টার্মস অফ ক্যাপি এবং কে কাপ্পা তো আছে। এখন আমি ওই উপরের দুটো ইকুয়েশন নিয়ে করছি, 4 এবং 5, এই দুটো ইকুয়েশন এটাকে আগে ক্যান্সেল করো, এই আই কে ডান দিকে নিয়ে আসো, ডান দিকে নিয়ে এসে যোগ দাও, আই কে ডান দিকে নিয়ে আসলাম, এইগুলো তুমি ঠিক দেখে নিবে কারেক্ট হচ্ছে কিনা, তাহলে উভয় সাইডেই 1 মাইনাস এ, এখন একটা বিয়োগ দাও, সরি একটু ভুল করলাম, তো সরি না ভুল করি নাই, ডান দিকে নেওয়ার পরে এটা হলো এইটা এখানে, এটা তো 1 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি, আর 1 মাইনাস এ কত, 5টাকে ম্যানিপুলেট করেছি আর কি, আই কে ডান দিকে নিয়ে 5 নম্বর ইকুয়েশন হচ্ছে এইভাবে 1 মাইনাস এ ইকুয়াল টু আই কাপ্পা কে বি মাইনাস আই কাপ্পা বাই কে সি, 5 নম্বর ইকুয়েশনটা 11 হলো, আর 4 নম্বর ছিল 1 প্লাস এ ইকুয়াল টু মাইনাস কাপ্পা বি প্লাস কাপ্পা সি, এই যেটা 4 নম্বর ইকুয়েশন ওইটাই রইল, সরি 4 নম্বর ইকুয়েশন হচ্ছে আই 1 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি, 1 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি, 1 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি হলো 4 নম্বর ইকুয়েশনটা, আর 5 নম্বর ইকুয়েশনটাকে এই আই কে বাঁ দিকে ছিল ওটা ডান দিকে নিয়ে এসে এটা হলো, এখন দুটো যোগ দিলে এ কেটে যাবে, বাঁ দিকে থাকবে 2, আর এখানে বি আছে, 4 নম্বর বি ছিল, সবগুলো একসঙ্গে করে লিখলে
2 এ এলিমিনেট করেছি আর কি, 4 এবং 5 থেকে এ এলিমিনেট করে পাওয়া গেল 2 ইকুয়াল টু 1 প্লাস আই কাপ্পা বাই কে, কাপ্পা কে খেয়াল রাখবে, ব্র্যাকেট ক্লোজ বি প্লাস 1 মাইনাস আই কাপ্পা বাই কে সি। 12টা পেলাম 4 এবং 5 থেকে এটাকে এলিমিনেট করার পরে 12টা পেয়েছি। এলিমিনেট এ এখানে লেখা ছিল, এখানে লিখলে ভালো করতাম। নেক্সট we shall or we will eliminate a from equations 4 and 5. এটা করে আলোচনা শুরু করলে বোঝা যেত যে আমার উদ্দেশ্যটা কি। যা আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমে এটাকে এলিমিনেট করা, এটাকে এলিমিনেট করলে রয়ে যাবে শুধু বিএনসি। একটু আগেই তো আমি বিএনসি কে ইন টার্মস অফ ডি প্রকাশ করেছি এবং কে আছে সেই প্রকাশগুলো এখানে বসিয়ে দাও। তাহলে 2 বি এবং সি কে প্রকাশ করেছি ইন টার্মস অফ কে এবং ইন টার্মস অফ ডি। এবার বি এর ফর্মুলা এটা হাফ ডি, এইটা আর এইটা। দেখো এখানে কিন্তু হাফ ডিটা কমন নেওয়া যাবে, ই টু দ্য পাওয়ার আই কে কমন নেওয়া যাবে, হাফ ডি ইজ বাই কে। সি এবং ডি এর ফর্মুলা, বি এবং সি এর ফর্মুলায় একটা কাপ্পা ইকুয়াল টু মাইনাস কাপ্পা করলে কিন্তু এটা পাই। সি এর ফর্মুলায় কাপ্পা ইকুয়াল টু মাইনাস কাপ্পা করো, বি এর ফর্মুলা পাবে। বি এর ফর্মুলায় কাপ্পা ইকুয়াল টু মাইনাস করো, সি এর ফর্মুলা পাবে। কমন নেওয়া যাবে, হাফ ডি কমন যাবে, ই টু দ্য পাওয়ার আই কে এ কমন যাবে বি এবং সি থেকে। ওটা আমি কমন নিয়ে লিখবো, হাফ ডি ই টু দ্য পাওয়ার আই কে কমন নেওয়া যাবে। তাহলে এই বি এবং সি এর যে প্রকাশ এখানে আছে 10 এবং 9, সেই প্রকাশ 12তে বসিয়ে দাও। বসিয়ে দিলে 2 ইকুয়াল টু হাফ ডি ই টু দ্য পাওয়ার আই কে। এটা কিন্তু বি এবং সি থেকে ওই কমন ফ্যাক্টরটা বেরিয়ে 1 প্লাস আই কাপ্পা বাই কে, আর বি এর মধ্যে হলো 1 মাইনাস আই কে বাই কাপ্পা ই টু দ্য পাওয়ার কাপ্পা এ, এটা বি থেকে এসছে। আর প্লাস 1 মাইনাস আই কাপ্পা বাই কে, আর সি থেকে এসছে এটা, বি থেকে কমন ফ্যাক্টর হলো এটা। সব বসিয়ে দিলাম। এখন এটাকে ম্যানিপুলেট করো, এটাকে ম্যানিপুলেট করে ডিটাকে বের করে নিয়ে আসো, ডিটাকে সাবজেক্ট করো, মেক ডি দ্য সাবজেক্ট অফ ইকুয়েশন। এখানে শুধু ডি আছে, আমার তো কাজ আছে, এখানে শুধু ডি আছে, অন্য কোনো কনস্ট্যান্ট নেই, শুধু ডি আছে। মেক ডি দ্য সাবজেক্ট অফ ইকুয়েশন। খুব কেয়ারফুল, এগুলো খুব কেয়ারফুল। সাবজেক্ট অফ ইকুয়েশন করো, সাবজেক্ট অফ ইকুয়েশন করে এই ইকুয়েশনটা পাবে। In terms of hyperbolic cos of kappa A and hyperbolic sine of kappa A. Cos kappa A, sinh kappa A. আর আই কে তো আছেই, কারণ আই কে থাকবে, কে এখানে আই কে ছিল, আই কে যখন বাঁয়ে যাবে তখন মাইনাস আই কে হবে, কারণ ডিটাকে তো আলাদা করতে হবে। ওকে, এই আগে এখানে ব্র্যাকেট তুলে দাও, এখানেও ব্র্যাকেট তুলে দাও। ওকে, তুলে দাও। এখানে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, চারটে টার্ম কি হবে, 1 গুণ 1 1। ডাইরেক্ট টার্ম দেখো, প্রথম হলো 1, দ্বিতীয় কত, প্লাস মাইনাস এ মাইনাস, আই স্কোয়ারে আরেকটা মাইনাস, মাইনাস এ প্লাস, আর এখানে কাপ্পা বাই কে, এখানে কে বাই কাপ্পা, ওটা কাটাকাটি গিয়ে 1, তাহলে হলো 1। 2 নম্বর গুণ 2 নম্বর 1, 1 নম্বর গুণ 1 নম্বর সেটা 1, তা দুটো মিলে 2। এখন ক্রস টার্ম দেখো, দ্বিতীয় প্রথম আই কাপ্পা বাই কে টাইমস 1, তাহলে আমার থাকলো শুধু আই কাপ্পা বাই কে। আর এখানে প্রথম গুণ দ্বিতীয়, এটা মাইনাস আই কে বাই কাপ্পা, 2 আই কাপ্পা বাই কে মাইনাস কে বাই কাপ্পা, আর ই টু দ্য পাওয়ার কাপ্পা এ। এটা কিন্তু প্রথম টার্ম। এখানে দেখো প্রথম টার্ম আর দ্বিতীয় টার্মের কি,
প্রথম টার্ম হয়ে গেলে প্রথম টার্মে যদি কাপ্পা ইকুয়াল টু মাইনাস কাপ্পা করো, তাহলে প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্মে আসা যায়। তাহলে প্রথম টার্মে যদি যেখানে কাপ্পা আছে সেখানে মাইনাস কাপ্পা করো, এখানে মাইনাস কাপ্পা করো, এখানে মাইনাস কাপ্পা করো, এই মাইনাস সাইনটা বাইরে নিয়ে যাও, তাহলে শুধু মাইনাস আর এখানে একই থাকবে 2 মাইনাস আই, এই ব্র্যাকেট এটা একই থাকবে কাপ্পা বাই কে মাইনাস কে বাই কাপ্পা ই টু মাইনাস কাপ্পা এ। এখন এটা কালেক্ট হাইপারবোলিক কস হাইপারবোলিক সাইন করো, ই টু দ্য পাওয়ার কাপ্পা এ এক জায়গায় নিয়ে আসো, ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ আরেক জায়গায় নিয়ে আসো, ই টু দ্য পাওয়ার কাপ্পা এ প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ ডিভাইড বাই 2, এটা হচ্ছে কস কাপ্পা এ, এটা কস, এখানে ভুল হয়েছে কাপ্পা এ, কস কাপ্পা এ, এই যে কে কাপ্পা লিখতে লিখতে ইয়ে হয়ে যায়, কস কাপ্পা এ, আর ই টু দ্য পাওয়ার কাপ্পা এ মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ বাই 2, এটা হচ্ছে সিঞ্চ কাপ্পা এ, হাইপারবোলিক কস কাপ্পা এ, হাইপারবোলিক সাইন কাপ্পা এ, এখানে কেটা কাপ্পা হবে। তাহলে ডিটাকে এখন তাহলে ডি বাদ দিয়ে বাকি সব ওদিকে নিয়ে যাও, বাকি সব নিয়ে গেলে ডি এর এই ফর্মুলা হবে, ডি ইকুয়াল টু 2 কাপ্পা কে ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এ 2 কাপ্পা কে কস কাপ্পা এ প্লাস আই, এটা এটা হঠাৎ করে উপরে উঠে গেছে, উপরে ওঠার কারণ ছিল আমি ভুল করে এখানে নিচে দাগ দিয়ে নিচে 2 দিয়েছিলাম, পরে এটা সাদা কালি দিয়ে মুছে দিয়েছে, ওটা উপরে রয়ে গেছে, আই কাপ্পা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সিঞ্চ কাপ্পা এ, ডি আমি পেয়ে গেলাম। আমার তো যা চেয়েছিলাম সেটা আমার হয়ে গেল। I found D in terms of K and kappa and in terms of A. So in terms of the potential parameter and the energy of the particle. Potential হচ্ছে V naught এবং A, height of the barrier and width of the barrier, সে দুটো হচ্ছে potential parameter, আর particular parameter হচ্ছে পার্টিকেলটার mass এবং পার্টিকেলটার এনার্জি। এনার্জিটা কোথায় আছে? পার্টিকেল এনার্জি কে এর ভিতরে আছে, আর কাপ্পার ভিতরে কি আছে? রাইট, কাপ্পার ভিতরে আছে ভি নট এবং এনার্জি, আর এ আছে আলাদাভাবে, এ এখানে আছে। ম্যাস কোথায় আছে? কে কাপ্পার ফর্মুলায় ম্যাস, সবকিছু আছে। এখন আমি ইনসিডেন্ট ফ্লাক্স আর ট্রান্সমিটেড ফ্লাক্স ক্যালকুলেট করো। ক্যালকুলেট করার দেখানো দরকার নেই, ইনসিডেন্ট ফ্লাক্স মানে রিজন 1 এ ফ্লাক্স ক্যালকুলেট করো। এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, রাইট মুভিং ওয়েভ, এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ, লেফট মুভিং ওয়েভ। রিফ্লেক্টেড ওয়েভ বাদ দিয়ে শুধু এটা দিয়ে যদি ইনসিডেন্ট ফ্লাক্স ক্যালকুলেট করো, সেটা হচ্ছে লেফট মুভিং ওয়েভ। লেফট মুভিং ওয়েভ তো থাকবে কারণ পার্টিকেল তো ইনসিডেন্ট হবে, দ্যাট করসপন্ডস টু এ ওয়েভ প্রপাগেট, সরি এটা রাইট মুভিং, এটা লেফট মুভিং। এটাকে বাদ দিয়ে শুধু ই টু দ্য পাওয়ার আই কে এক্স নিয়ে যদি জে ক্যালকুলেট করো, ফ্লাক্স ক্যালকুলেট, সেটা হচ্ছে রাইট মুভিং ফ্লাক্স। রাইট মুভিং ফ্লাক্স থাকবে তো, কারণ পার্টিকেল তো রাইট মুভিং ছিল, পরে রিফ্লেক্ট হয়েছে। শুধু এটা দিয়ে যদি করো, যে ফ্লাক্সটা পাবে সেটাকে বলা হয় ইনসিডেন্ট ফ্লাক্স অথবা রাইট মুভিং ফ্লাক্স। সেই ফ্লাক্সের ম্যাগনিটিউড কত? এইচ কাট কে বাই এ, ছোট হাতের কে বাই এইচ কাট কে হচ্ছে মোমেন্টাম। ইনসিডেন্ট ফ্লাক্স। ট্রান্সমিটেড ফ্লাক্স করতে গেলে এটা দিয়ে ফ্লাক্স করতে হবে। ট্রান্সমিটেড ফ্লাক্স কিন্তু রাইট গোয়িং। ট্রান্সমিটেড ফ্লাক্স যদি শুধু এই ফাংশন দিয়ে জে ক্যালকুলেট করো, তাহলে কি পাবে? জে পাবে এইচ কাট কে বাই এম, তো পাবে আগের মতো, এখানে কে ওখানে কে, প্লাস এখান থেকে আরবার পাবে মড ডি স্কোয়ার। ট্রান্সমিটেড ফ্লাক্স হবে মড স্কোয়ার এইচ কাট কে বাই এম। ইনসিডেন্ট ফ্লাক্স এটা দিয়ে যদি ক্যালকুলেট করো, ওটা পাবে এইচ কাট কে বাই এম। ট্রান্সমিটেড ফ্লাক্স ডিভাইড বাই ইনসিডেন্ট ফ্লাক্স, ওটাই প্রবাবিলিটি, ওটাই হচ্ছে ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি। তাহলে ব্যারিয়ার পেনিট্রেশন প্রবাবিলিটি কত? Incident and transmitted flux are J incident H cut K by M, J transmitted মানে 3 নম্বর রিজনে যেটা সেটা H cut K by M by D square. Therefore transmissivity অথবা transmission probability অথবা barrier penetrability is T
equal to, এটা সব প্রবাবিলিটি ব্যাপার, রাইট? J transmitted by J incident, transmitted flux by incident flux, h cut k by m কাটাকাটি গেল, তাহলে ট্রান্সমিশন প্রবাবিলিটি হচ্ছে d স্কয়ার। d তো আমি ক্যালকুলেট করেছি, ওটার মড স্কয়ার করো, d তো একটা কমপ্লেক্স নাম্বার, এটা যদি মড স্কয়ার করো, নিউমারেটর একটা কমপ্লেক্স নাম্বার, ডিনোমিনেটর একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে d এর মড হচ্ছে নিউমারেটরের মড ডিভাইডেড বাই ডিনোমিনেটরের মড। নিউমারেটরের মড খুব সোজা, নিউমারেটরের মড, এটার মড তো 1, তাহলে নিউমারেটরের মড, d এর নিউমারেটর হচ্ছে 2 কাপ্পা k, আর নিউমারেটরের মড কত, ডিনোমিনেটরের মড কত? উপরের মড নিউমারেটর, নিচের ডিনোমিনেটর, ডিনোমিনেটরের মড কত? x প্লাস iy, একটা কমপ্লেক্স সংখ্যা, x একটা রিয়েল সংখ্যা যোগ iy, y আর একটা রিয়েল সংখ্যা, ওটার মড কত? ওটার মড হচ্ছে স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। উপরের মড নিউমারেটরের মড, নিউমারেটরের বাংলা কি? নিউমারেটরের বাংলা কি? হ্যাঁ, লব। লব। আর ডিনোমিনেটরের বাংলা কি? লব অড। অর না, যাই হোক, নিউমারেটরের মড হচ্ছে 2 কাপ্পা k, এটা স্কয়ার করতে হবে, তাহলে স্কয়ার করলে কি হবে? 4 কাপ্পা স্কয়ার k স্কয়ার। ডিনোমিনেটরের মড হচ্ছে স্কয়ার রুট, এটা স্কয়ার যোগ ওটা স্কয়ার, আবার স্কয়ার রুটে স্কয়ার করে কি করতে হবে? এটা স্কয়ার যোগ এটা স্কয়ার, স্কয়ার এসে যাবে। এটার মড স্কয়ার মানে কি? y স্কয়ার, এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, x, এটা বাঁ দিকে লিখলাম আর কি, আর উপর হবে 4 কাপ্পা স্কয়ার স্কয়ার, 4 কাপ্পা স্কয়ার k স্কয়ার, নিচে হবে এটা y স্কয়ার প্লাস x স্কয়ার। এটা কেন আগে লিখলাম আর, আচ্ছা আগে পরে করলে কিন্তু অসুবিধা হয়, এখানে অসুবিধা, এটার স্কয়ার, এটার স্কয়ার করে এটার স্কয়ার আগে লেখা হয়েছে, যোগ এটার স্কয়ার এটা পরে লেখা হয়েছে, এটা এখন আমি এটাকে একটু অন্য ইয়েতে লিখতে চাই। আমি ধরো সিঞ্চ কস না লিখে সিঞ্চ কসের মধ্যে যে কোনো একটাকে আমি এলিমিনেট করতে চাই। আমি জানি কস স্কয়ার এক্স মাইনাস সিঞ্চ স্কয়ার এক্স ইকুয়াল টু 1, কস স্কয়ার এক্স মাইনাস সিঞ্চ স্কয়ার এক্স ইকুয়াল টু 1, কস স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স, এগুলো কস এবং সাইন না, এগুলো হাইপারবোলিক কস এবং হাইপারবোলিক সাইন। হাইপারবোলিক কস এবং হাইপারবোলিক সাইনের সংজ্ঞা কি? সংজ্ঞাটা জানা আছে? হাইপারবোলিক কস এবং হাইপারবোলিক সাইন সংজ্ঞা অনুযায়ী কি, আমি শেয়ার করে দিয়ে একটু আমার ইতে যাই। হাইপারবোলিক কস অফ এক্স, ধরো এক্স একটা রিয়েল সংখ্যা, হাইপারবোলিক কস অফ এক্স, কস এক্স, কস, এটার সংজ্ঞা হচ্ছে এইরূপ, e to the power x প্লাস e to the power minus x by 2, আর cos x হলে কিন্তু হতো e to the power ix প্লাস e to the power minus 2, এখানে আইটাই নাই, cos of x। হাইপারবোলিক সাইন sinch of x কি? e to the power x minus e to the power minus x by 2। এটা থেকে প্রমাণ করা যায় যে cos squared x minus sinch squared x equal to 1, আর cos এবং sin trigonometric ফাংশন হলে cos squared of x plus sin square of x equal to 1, এটা cos square of x minus sinch square of x equal to 1, তাহলে cos square x equal to 1 plus sinch squared x।
এগুলো তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে, এগুলো বেশ কাজে লাগে। cos স্কয়ার এক্স ইকুয়াল 1 প্লাস sin স্কয়ার এক্স, এই ফর্মুলা ব্যবহার করে আমি ওই টিটাকে প্রকাশ করতে পারি। ওই টি এর ফর্মুলা, যে আগের ফর্মুলা টি ছিল, কস ছিল, কসটাকে সিনচে নিয়ে আসতে পারি। cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস sin স্কয়ার এক্স। তাহলে এই দুটো সিনচ একসঙ্গে লিখ, তাহলে টিটাকে একটু ম্যানিপুলেট করে টি এর ফর্মুলাটা এইরূপ লেখা গেল। এটা আমার ফাইনাল ফর্মুলা। টি হবে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, যেটা ব্যারিয়ার পেনিট্রেশন ফ্যাক্টর হবে 1 over 1 plus kappa square plus k square whole square 4 kappa square k square sin square kappa a। এটা আমার ফাইনাল ফর্মুলা। এটা এখনো ফাইনাল ফর্মুলা, এটা করলাম আর কি, এটা ফর্মুলা। এখানে কস এলিমিনেট করে ফেললাম। এখন এখানে কাপ্পা কে সংজ্ঞাগুলো বসিয়ে দিয়ে এখানে আমি দৃশ্যমান করব ভি নট ই, এগুলো দৃশ্যমান করতে চাই। এখানে এম, এগুলো দৃশ্যমান করতে, এগুলো এখন হিডেন আছে। কাপ্পা এবং কে এর সংজ্ঞার মধ্যে ভি নট ই ইত্যাদি আছে, ওগুলো আমি দৃশ্যমান করতে চাই। দৃশ্যমান করতে চাইলে কাপ্পা এবং কে এর সংজ্ঞা বসাতে হবে। খেয়াল রাখো, কে স্কোয়ার কত? কে হচ্ছে 2m h কাট স্কোয়ার। কাপ্পা স্কোয়ার কত? কাপ্পা স্কোয়ার হচ্ছে 2m ভি নট মাইনাস ই বাই h কাট স্কোয়ার। ওই দুটো সংজ্ঞা এখানে বসিয়ে দাও। এইখানে এইখানে একটু ম্যানিপুলেট করতে চাই। Next we'll express T in terms of E and V naught. Okay, T. আমি জানি কাপ্পা ইকুয়াল টু এই ফর্মুলা, এই সংজ্ঞা। তাহলে কাপ্পা স্কোয়ার প্লাস কে স্কোয়ার হোল স্কোয়ার ওভার 4 কাপ্পা স্কোয়ার কে স্কোয়ার। এটা দেখছি আর কি। এইটা যদি দেখো তাহলে কিন্তু ওই দেখো 2m বাই h স্কোয়ার ক্যান্সেল করে যাবে। এখানে কে এবং কাপ্পার 4 গুণ, 4th পাওয়ার। এখানেও কে কাপ্পার 4th পাওয়ার। তাহলে 2 স্কোয়ার রুট অফ 2m বাই h স্কোয়ার 4 বার আসবে। তাহলে উপরে থাকবে 2m বাই স্কোয়ার হোল স্কোয়ার, নিচেও 4 বার 2m বাই h স্কোয়ার হোল স্কোয়ার। 2m বাই h স্কোয়ার কাটাকাটি চলে যাবে উপরের নিচে। কাপ্পা স্কোয়ার হলো ভি নট মাইনাস ই। 2m বাই স্কোয়ার কাটাকাটি চলে গেছে উপরের নিচে। কে স্কোয়ার থেকে থাকবে ই, পুরোটা স্কোয়ার আছে। এখানে 4 কাপ্পা স্কোয়ার ভি নট, কাপ্পা স্কোয়ার থেকে ভি নট মাইনাস ই, কে স্কোয়ার থেকে, আর 2m বাই স্কোয়ার উপর নিচে কাটাকাটি চলে গেছে। তাহলে ওই যে এখানে কে স্কোয়ার কাপ্পা স্কোয়ার প্লাস কে স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড 4 কাপ্পা স্কোয়ার কে স্কোয়ার, এটাকে লিখে ফেললাম ভি এবং ই এর সাপেক্ষে। একটু কাটতে সিম্পলিফাই করো, দুটো ই কাটাকাটি গেল। এখানে থাকলো ভি নট স্কোয়ার 4 ই ভি নট, লেখা হলো ভি নট এবং ই এর সাপেক্ষে। জাস্ট ভি নট এবং ই এর সাপেক্ষে লিখলাম। এখানে কাপ্পা এখনো। আচ্ছা, এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করবো আমি। নাও it is usually the case that kappa A is large. Kappa A টা large. দেখো কাপ্পা এইটা গুণ A, হোল থিং গুণ A। কাপ্পা A লার্জ কখন হবে? যখন A লার্জ, অথবা যখন কাপ্পা লার্জ। কাপ্পা গুণ A লার্জ, কাপ্পা গুণ A লার্জ হবে কখন? যখন কাপ্পা লার্জ A লার্জ। A লার্জ হবে কখন? যখন ই ভি নটের চাইতে একটা কম। ই যদি একেবারে ভি নটের কাছাকাছি হয় তাহলে তো কাপ্পা টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে কাপ্পা এ তো লার্জ না হয়ে হবে, ই ভি নটের চাইতে বেশ খানিকটা কম হবে, তখন কাপ্পা লার্জ হবে। কিন্তু আমার শুধু কাপ্পা দরকার না, আমার দরকার কাপ্পা টাইমস, কাপ্পাকে এই দিয়ে গুণ দিতে হবে। এ কিন্তু পোটেনশিয়ালের আরেকটা প্যারামিটার, পোটেনশিয়াল উইথ বড় হতে হবে। সব মিলে কাপ্পা এ একের তুলনায় লার্জ হতে হবে। কাপ্পা এ যদি লার্জ হয় তাহলে এই সিঞ্চ কাপ্পা এর মধ্যে ইয়ে করতে পারি। যেমন ধরো এখন আমি একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। কাপ্পা এ যদি লার্জ হয় তাহলে সিঞ্চ
কাপ্পা এটা লার্জ, এটা যে কোএফিসিয়েন্ট আছে সেটা অফ দ্য অর্ডার অফ ইউনিটি। এটার কত হবে? ভি নট এর চাইতে যদি অর্ধেক হয় তাহলে এটা হয়তো এটা কত হবে? হাফ হতে পারে, 1/4 হতে পারে, 1/8 হতে পারে। এটা হচ্ছে এটা তো ক্ষুদ্র না, এটা অত বড়ও না, একের কাছাকাছি এইটা। আর কাপ্পায় যদি লার্জ হয়, সিড স্কোয়ার কাপ্পায় এটা লার্জ হবে। লার্জ গুণ একটা সংখ্যা যেটা একের কাছাকাছি মিলে লার্জ, পুরোটা লার্জ। ফলে এখানে 1 তুমি নেগলেক্ট করতে পারবে, 1 তুমি নেগলেক্ট করতে পারবে। নিচে যদি 1 নেগলেক্ট করো তাহলে এখান থেকে 4e ভি নট মাইনাস ই উপরে চলে, ভি নট স্কোয়ার নিচে থাকবে, আর নিচে থাকবে সিন স্কোয়ার কাপ্পা এ। সিন স্কোয়ার কাপ্পা এর একটা ফর্মুলা আছে, সিন স্কোয়ার, দেখো আমি আবার ইয়ে করি, কাপ্পা এ লার্জ, সিন কাপ্পা এ equal to e to the power kappa a minus e to the power minus kappa a by 2. Kappa a large, তাহলে এটা e to the power kappa a is much larger than e to the power minus kappa a. তাহলে sub the order of half e to the power kappa a. এটা sin স্কয়ার আছে, sin স্কয়ার করলে 1/4, তাহলে e to the power twice kappa a. ওইভাবে অ্যাপ্রক্সিমেশন করা যাবে। এখন আবার শেয়ার স্ক্রিন করো। প্রথমে আমি 1টা নেগলেক্ট করেছি, 1টা নেগলেক্ট করে এখন শুধু এটা আছে, 4e ভি নট মাইনাস ই উপরে চলে গেছে, ভি নট স্কোয়ার নিচে আছে, একটা ভি নট কাটাকাটি গেছে। সিন স্কোয়ার পরিবর্তে লিখবো 1/4 ই টু পাওয়ার টুয়াইস কাপ্পা এ নিচে, ই টু পাওয়ার টুয়াইস কাপ্পা এ উপরে নিয়ে নাও, ই টু পাওয়ার মাইনাস টুয়াইস কাপ্পা এ, টি দাঁড়ালো ই টু পাওয়ার মাইনাস টুয়াইস কাপ্পা এ, আর 1/4 4 এগুলো থেকে 16e ভি নট মাইনাস ই ভি নট স্কোয়ার। এই একটা সিম্পলিফাইড ফর্মুলা হলো যখন কাপ্পা ইজ লার্জ। তো টি ট্রান্সমিশন এটা তোমরা করে দেখবে এখানে কোনো অ্যালজেব্রায় ভুল হয়েছে কিনা। ওকে, এখানে কাটতে ভি নট কাটবে না, এখানে ভি নট মাইনাস ই, ভি নট স্কোয়ার নিচে থাকবে, উপরে থাকবে 4e ভি নট মাইনাস ই, 4e আর 1/4 তারটা আসছে এখান থেকে, ওই সিন স্কোয়ার করেছি তো ওখান থেকে 1/4 নিচে ছিল, 4 গেছে উপরে, 16 হয়ে গেছে। 16e v naught minus v naught square e to the power minus 2 kappa a. এই ফর্মুলা কারেক্ট when kappa is much greater than 1। 17 নম্বর ফর্মুলা আমি ধরব। এখন একটা প্রবলেম করি। Consider a 5 MeV proton। আচ্ছা এটা না আমি এখন আপাতত করব না, একটু হারিড হবে, আর 5 মিনিট 10 মিনিট আছে তো। করে দেওয়া যায় কিন্তু করবো না আমি এখন, আমার এটা শেষ হয়ে গেল, আর আরো 10 মিনিট। আচ্ছা করি। Consider a 5 MeV proton, 10 মিনিট আছে যেহেতু, incident upon a rectangular barrier of height 10 MeV and width 10 Fermi, 10 femtometer. ইলেকট্রনটার এনার্জি হচ্ছে 5 MeV। এটা একটা পোটেনশিয়াল ব্যারিয়ারের উপরে আপতিত হলো, আপতিত না ইনসিডেন্ট হলো, সে পোটেনশিয়াল ব্যারিয়ারের হাইট দ্বিগুণ, এনার্জি দ্বিগুণ, 10 MeV, ভি নট ইজ 10 MeV, এবং উইডথ হচ্ছে 10 ফেমটোমিটার। ফেমটোমিটারকে অনেক বলে ফার্মি, ফার্মি একজন লোকের নাম। 10 ফেমটোমিটার। What is the probability that the proton, electron না, proton would tunnel through the barrier? এখানে এসে ব্যারিয়ার উপর আপতিত হলে what is the likelihood or probability that the proton would tunnel? Tunneling probability কম, শূন্য নয়।
তাহলে টানেলিং প্রবাবিলিটি এটা বলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, টানেলিং কোএফিশিয়েন্ট যাই বলো না কেন, প্রবাবিলিটি অর ট্রান্সমিসিভিটি এক একজন এক এক ভাবে বলে আর কি। ওটাকে ধরো 16, ওই নিচে ছিল স্কয়ার 16 e by v naught গুণ 1 minus e by v naught e to the power minus twice kappa a। এইটা আমার ফর্মুলা। এই ফর্মুলা আগের ফর্মুলা কোড করেছি, এই ফর্মুলা কোড করেছি। এই ভি নট কে দুইটা ভি নট করে একটা ভি নট এই ইয়ের নিচে ফেলো, আরেকটা ভি নট এর নিচে ফেলো। ভি নট বাই ভি নট ইজ 1 মাইনাস ই বাই ভি নট ই টু পাওয়ার মাইনাস টুয়াইস কাপ্পা এ। তাহলে টি কে লেখা হলো এইরকম 16 ই বাই ভি নট 1 মাইনাস ই বাই ভি নট ই টু পাওয়ার মাইনাস টুয়াইস কাপ্পা এ। এখন কাপ্পা বের করো। কাপ্পা ইজ 2m স্কয়ার্ড ভি নট মাইনাস ই। এটা ক্যালকুলেশন করো। এখন এটা আমি সরাসরি এসআই ইউনিটে করব না, নন এসআই ইউনিটে করব। এই ফর্মুলাটা আমি একটু লিখে নেই, কাপ্পার ফর্মুলাটা লিখে নেই, তারপরে আমি আমার খাতায় আমি এটা করব। ফর্মুলাটা আমি খাতায় লিখছি, কাপ্পা ইকুয়াল টু স্কয়ার রুট 2m বাই h স্কয়ার্ড টাইমস ভি নট মাইনাস ই। এমটা mass of the proton, খেয়াল রাখো এমটা প্রোটন। প্রবলেম আছে, ইলেকট্রন হতে পারতো, ইলেকট্রন দিয়ে প্রবলেম করতে হবে, প্রোটন দিয়ে প্রবলেমটা করেছে। সব ই মান হচ্ছে 10, ভি নট এর মান হচ্ছে 10 MeV, MeV তে দেওয়া আছে, জুলে দেওয়া নেই। ই এর মান হচ্ছে 5 MeV, আর এইচ কাট এর মান আমাকে ই করতে হবে। তারপর একটা জিনিস খেয়াল করো, এখন আমি এটা ক্যালকুলেশন ভাবে করব। এই কাপ্পার এই ক্যালকুলেশন করতে হবে। এখন একটা দেখো, এটা ভাবে লিখতে পারি 2mc স্কয়ার্ড ভি নট মাইনাস ই এইচ কাট সি স্কয়ার। উপরের সি স্কয়ার দিয়ে গুণ দিয়েছি, নিচেও গুণ দিয়েছি, একই আছে। রেস্ট মাস অফ এ প্রোটন, এটা ক্যালকুলেট করে আমরা প্রায় 940 MeV ফর প্রোটন। ধরো প্রোটনের জন্য, ইলেকট্রনের জন্য আরো কম, ইলেকট্রনের জন্য 0.5। এইচ কাট সি এর মানটা হয় 197 MeV ফেমটোমিটার। এসআই ইউনিট না, MeV এবং ফার্মিতে প্রকাশ করলাম। তাহলে কাপ্পার মান কত হলো? কাপ্পার মান হলো 2, উপরে 2 আছে, এমসি স্কয়ার প্রোটনের জন্য 940 MeV, ভি নট হচ্ছে 10 MeV, ই হচ্ছে 10 MeV, তাহলে এটা হলো 5 MeV। এইচ কাট সি স্কয়ার্ড এটা হচ্ছে 197 MeV ফার্মি স্কয়ার্ড। এটা যদি ক্যালকুলেট করো একটা নিউমারিক্যাল ভ্যালু পাবে। নিউমারিক্যাল ভ্যালু হচ্ছে 2 টাইমস 940 টাইমস 5 ডিভাইড বাই 197 স্কয়ার্ড। ইউনিট কত হবে নিউমারিক্যাল ভ্যালুটা পেলে? একটু পরে লিখবো নিউমারিক্যাল ভ্যালুটা কি। নিউমারিক্যাল ভ্যালু পেলে কাপ্পার ইউনিটটা কি দাঁড়াচ্ছে দেখো, উপরে আছে MeV 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 স্কয়ার, নিচে তো 197 MeV ফার্মি স্কয়ার, নিচেও আছে MeV স্কয়ার, কাটাকাটি গেল, নিচে আছে আবার ফার্মি, ফার্মি স্কয়ার, স্কয়ার রুট, তাহলে ইউনিট হবে এত ফার্মি, ফার্মি ইনভার্স। কাপ্পার ইউনিট কিন্তু ফার্মি ইনভার্স। কাপ্পা এ করলে কিন্তু এটা হচ্ছে এই ফার্মি ইনভার্স উঠে যাবে। এটাকে যদি ফার্মিতে প্রকাশ করি, এটাকে তো ফার্মিতে প্রকাশ করা হয়েছে। এখানে যে ইউনিট কাপ্পার ইউনিট, কাপ্পার নিউমারিক্যাল মান, কাপ্পার ইউনিট হচ্ছে ফার্মি ইনভার্স গুণ এ দেওয়া আছে 10 ফার্মি। ফার্মি ফার্মি ইনভার্স ক্যান্সেল করে গিয়ে একটা পিওর নাম্বার পেলাম। কাপ্পা এ একটা পিওর নাম্বার।
ডাইমেনশনলেস। তাহলে কি পেলাম? ওই কাপ্পার মান পেলাম 0.49। 2 গুণ 940 গুণ 5 ডিভাইড 197 স্কয়ার স্কয়ার রুট, ওটা করলে 0.49। ইউনিট হচ্ছে ফার্মি ইনভার্স 1 বাই লেন্থ। তাহলে কাপ্পা এর মান কত? 0.49 ফার্মি ইনভার্স টাইমস 10 ফার্মি, এগুলো 4.9। কাপ্পা এ 4.9। এখন তুমি বসাও 16। ই কত? 5 এমইভি। ভি নট কত? 10 এমইভি। তাহলে এই রেশিওটা হচ্ছে হাফ। 16 হাফ 1 minus half e to the power minus 2 kappa a e to the power minus 9.8। তাহলে 16 half 1 minus half e to the power minus 2 4.9। এটা 1/4 4 times e to the power minus 9.8 2.2 times 10 to the minus 4। এটাই হচ্ছে আমার ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। ওকে, ক্যালকুলেশন করার সময় কিন্তু এইভাবে আমি যেভাবে করলাম সেভাবে করলে সুবিধা হয়। এইচ কাট সি এর মান প্রায় 197 এমইভি ফার্মি। কারণ নিউক্লিয়ার ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্স আমরা অনেক সময় এনার্জিটা জুলে প্রকাশ করি না, এমইভি তে প্রকাশ করি। দূরত্বটা মিটারে প্রকাশ করি না, ফেমটোমিটারে প্রকাশ করি। এইচ কাট সি এগুলো সব ওই এমইভি ফেমটোমিটারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে একটু ক্যালকুলেশনাল নোটস আমি দিয়েছি। ধরো mass of proton SI ইউনিটে কিলোগ্রামে এত 1.673 এত কিলোগ্রাম। mc স্কয়ার যদি করো, সি এর মান যদি বসাও, mc স্কয়ার রাফলি 940 হয়। এটা রাফলি করি, আর একটু অ্যাকুরেট করতে চাইলে 938 পয়েন্ট কিছু একটা হবে। কত হয় একটু দেখে নেই। mc স্কয়ার যদি করি, কোথায় যাচ্ছে এখন আর পাবো, mc আর এটা হবে আসলে 938 পয়েন্ট সামথিং এমইভি। এম হচ্ছে 940 এমইভি পার সি স্কয়ার। আবার এইচ কাটের মান আছে জুল সেকেন্ড, সি এর মান আছে। এইচ কাট সি যদি তাহলে এটা হয় জুল মিটার, জুল মিটারে হয়। এটা ডাইমেনশন হচ্ছে এনার্জি টাইমস এইচ কাট সি ডাইমেনশন হচ্ছে এনার্জি টাইমস ডিস্টেন্স, জুল মিটার। জুলটাকে এমইভি তে নিয়ে আসো, মিটারকে ফেমটোমিটারে প্রকাশ করো, তাহলে 197 এমইভি ফেমটোমিটার হয়। এগুলো আমাদের মনে রাখি আমরা, এগুলো মনে রাখলে আমার সুবিধা হয়। ওকে, এই সমস্ত কিছু আমরা একেবারে এসআই ইউনিট ব্যবহার করি না, কারণ আমার এনার্জি দূরত্ব এগুলো এমইভি তে আছে। ফলে এইচ কাটের মানটা যদি আমি এমইভি তে নিয়ে আসি, এইচ কাটের মান হবে এইচ কাট সি হচ্ছে 197 এমইভি ফার্মি। এইচ কাট হচ্ছে 197 এমইভি ফার্মি সি, এভাবে লোকে লেখে। ওকে, এইচ কাটকে সি দিয়ে গুণ দিলে 197 এমইভি ফার্মি হয়। ওকে, তাহলে এইচ কাট কত? 197 এমইভি ফার্মি ডিভাইড বাই সি। ওকে, তাহলে এটা আমার শেষ হলো।